আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদ স্যারের লেখা কিছুক্ষণ উপন্যাসের প্রথম পর্ব। এই বইয়ের ভূমিকাতে স্যার লিখেছেন, ট্রেন দেখলেই আমার ট্রেনে চড়তে ইচ্ছে করে। ঢাকা শহরে অনেকগুলি রেল ক্রসিং, গাড়ি নিয়ে প্রায়ই দাঁড়িয়ে থাকতে হয়। চোখের সামনে দিয়ে ট্রেন যায় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি, ট্রেনের যাত্রীরা কি সুখেই না আছে। আমার এই উপন্যাসটা ট্রেনের কামরায় শুরু, সেখানেই শেষ। কাহিনী শেষ হয়ে গেছে, ট্রেন চলছেই। মনে হচ্ছে এই ট্রেনের শেষ গন্তব্য অপূর্ব লীলাময় অলৌকিক কোনো ভুবন। উপন্যাসের নাম কিছুক্ষণ ধার করা নাম। ধার করেছি আমার প্রিয় একজন লেখক বনফুলের কাছ থেকে, হুমায়ুন আহমেদ। তাহলে চলুন এবার প্রথম পর্ব শুরু করা যাক। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে সিদ্ধান্ত জানাওয়ার এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না। নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে। দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 6টায় ছাড়ার কথা, এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে। ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না, তাতে অসুবিধা নেই। গল্পের বই পড়তে পড়তে চলে যাবে। হাত ব্যাগে 2টো গল্পের বই আছে, 2টাই ভূতের গল্প। স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে তার ভালো লাগে। স্টেশনের বুক স্টল থেকে 1 কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম। মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনও দাঁড়িয়ে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করল। একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে? বলবে সুটকেস নামিয়ে দিতে? সে ঠিক করল নেমেই যাবে। আর তখনই বিশাল বড় বড় 2টা কালো ট্রাঙ্ক দরজায় নামল। ট্রাঙ্কের সঙ্গে বেডি, বেতের ছুরি। এই সবের মালিক এক মাওলানা। সুফি সুফি চেহারা, যার গা থেকে আতরের গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী। বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে উঠার পরিশ্রমে ক্লান্ত। তিনি ট্রাঙ্কের উপর বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলা স্বামীকে বললেন, পানি খাবো, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনের যে কামরায় তার সিট, সেখানে বুড়ো এক ভদ্রলোক আজ শোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট। কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেট। সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ড করে? হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য। বিমানবালার কাছে গায়ে মাখার জন্য তেল চাই। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে। কাঠির মতো 2টো পা বের হয়ে আছে। পা ভর্তি পাকালো। ভদ্রলোক আবার কিছুক্ষণ পরপর এক পা দিয়ে আরেক পা ঘষছেন। পায়ের বেহালা বাজাচ্ছে। কি কুৎসিত! এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে? চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করত খালি কোনো কামরা আছে কিনা। এত বড় স্লিপিং বগি, একটাও খালি সিট থাকবে না? সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপারের একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়।
একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়। লিলির ক্ষমতাবান রেল মামা কিছুই করতে পারেনি। চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের বুড়োটার সাথে, যে বুড়ো 2 পা ঘষে ঘষে পা বেহালা বাজাবে। মহান পা সঙ্গীত। ইচ্ছা করলে চিত্রা এখনই লিলির সঙ্গে কথা বলতে পারে, মোবাইল ফোন সঙ্গেই আছে। কিন্তু লাভ কি? লিলি নিশ্চয় বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীর বিদ্যা নামের একটা বইয়ে পড়েছে, যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে। এরা পরোপকারী। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট আছে কি? স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি এই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না। উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন, একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না, আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি আছে? বাথরুমের কাছে 4 সিটারে একটা খালি আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম, সামান্য অসুবিধা আছে, তারপরেও খোঁজ নিয়ে দেখি, আপাতত নিজের কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল। চিত্রাকে তার পেছনে পেছনে যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল, পিটপিট করে তাকালো। বুড়োর নাকের নিচে বিশাল গোফ, উপরের ঠোঁটটা গোফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো লাগছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো, আমি সিগারেটে টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। আমার শরীর ভালো না, অর্থোরাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে, বুড়োটাকে অর্থ বলতে ইচ্ছা করছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। আমার নাম রশিদ, আব্দুর রশিদ উদ্দিন। শুধু রশিদ উদ্দিন হলে ভালো হতো, বাবা আবার কি মনে করে নামের আগে আব্দুর বসিয়েছে। তুমি কি পড়াশোনা করছো, ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ারে? 3rd ইয়ার, এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণ কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফে কার নিশ্চয়ই আছে। বুফে কারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে। সন্ধ্যা এখনও মেলায়নি। শেষ বিকেলের আলোয় দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখতে ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট খুলে জোকস পড়া যেতে পারে, যদিও এখনও সে রিডার্স ডাইজেস্টের কোনো জোকস পড়ে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। 3 কামরা পরেই বুফে কার। সেখানে চা নেই, আছে কফি। চা বিক্রিতে লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না, তারপরেও সে কফি নিয়ে জানালার পাশে বসল। ব্যাগের ভেতরে মোবাইল ফোনে রিং বাজছে। মনে হচ্ছে হাত ব্যাগের ভেতরে ছোট্ট কোনো শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে। এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি। ধরবে না করেও চিত্রা টেলিফোনটা ধরল। লিলি অকারণে কথা বলবে, বিরক্ত অবস্থায় কারোর অকারণ কথা শুনতে ভালো লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? টঙ্গী পার হয়ে গেছে? হু হু করছিস কেন? কথা বল। নিজের মতো করে টিউসিটে স্লিপার পেয়েছিস? বললাম না, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি নিয়েছিস? MP3টা আছে না? সে কি,
আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না, বের করে তোর টেবিলে রেখেছিলাম তো। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না, মনে হয় কানের কাছে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এইটাই তো ভালো, শুধু পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে এক বুড়ো আছে। বলিস কি? আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি? অবশ্যই লাভ আছে, প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে, নো হাঙ্কি পঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? আমি মোটেই অর্থহীন কথা বলছি না, আমি অর্থহীন কথা বলার মেয়ে না। এক্ষুনি টেলিফোন করে আমি আমার মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমাবি না। বুড়ো কিন্তু ভালো হয় না, শুধু ছোক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি বুড়ো তোর কোনো বিশেষ জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছুও ঘটতে পারে, যেমন ধর। চিত্রা টেলিফোন লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কী সব নোংরা ধরনের কথা। চিত্রা কফিতে চুমুক দিল, যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধও আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমকি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেওয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছে। তিনি গর্ভবতী বোরকাওয়ালির স্বামী মৌলানা। তিনি পানি কিনতে এসেছেন। ছোট্ট এক বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, ক্ষমাখা প্যাসাল পাইলেন কেন? মৌলানা এখনও তার স্ত্রীকে পানি খাওয়াননি ভেবে চিত্রার খারাপ লাগছে। তার স্বামীও কি এরকম ইনসেন্সিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে, যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না। তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, একটা পা অবশ, আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয় তাকে বিবাহিতা দেখা। পুরুষের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়াল। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে, সে কোনো ব্যবস্থা করছে কিনা দেখবে। বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো। চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রার যেখানে ইচ্ছা সেখানে যাবে, বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। তুমি উপরের সিটে থাকবে, আমার পক্ষে ওঠা সম্ভব না, তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে। চিত্রা জবাব দিল না, জবাব দেওয়ার কিছু নেই। বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই। বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি জানো? বাথরুমের লাগোয়া যে কামরা আছে সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাইও আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো, এরা কেউ কাঁদছে না, মনে হয় অধিক শোকে পাথর। চিত্রা জানালার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বকবক করার কোনো ইচ্ছে নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। এক সময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে। স্লিপিং বার্থের এসি কামরা, জানালা খোলার উপায় নেই, ডেড বডির গন্ধ বের হবে না, কামরার ভেতরে ঘুরপাক খেপে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা দিল। এক কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে, কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাঁতের মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে। কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দিবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরোটাই খালি। তাকে যে ঠিক আগের জায়গাতেই বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছে হচ্ছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা?
চিত্রার পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোঁটাওয়ালা বাঘের নাম চিতা। আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ। আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না। ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন। ম্যাডাম, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম এক কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম হয় আর ঘন হয়। আমি পাতলা চা খেতে পারি না। নাস্তা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট খারাপ না। নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল টেলিফোন অন করল। প্রায় সঙ্গে সঙ্গেই লিলির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল ফোন অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা। মামার মাধ্যমে ট্রেনের কার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরির যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যে চলে গেছে। দেশের বেকার আরও একজন বেড়েছে। ও আচ্ছা। তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। মামা রেলওয়ে বোর্ডের মেম্বার, এই বছরই চেয়ারম্যান হয়ে যাবে। চিত্রা, নিশ্চিন্ত থাক, একটা ব্যবস্থা হবে। প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ভালো কথা, বুড়ো কি ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এই জাতীয় কথা আমার শুনতে ভালো লাগে না। আহা, এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। এইসব ঘটনাই তো সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে কি হয়েছে শোন। গার্মেন্টসের একটা মেয়ে 16-17 বছর বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ দুই বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটিকোট সব খুলে ফেলল। মেয়েটা আচমকা নিংটু হয়ে এমন হতভম্ব যে... লিলি, আমি শুনতে চাচ্ছি না। তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে। যত নোংরা কথা তত মজা। প্লিজ লিলি, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো। বন ভয়াজ। চিত্রার চা এসেছে। পট ভর্তি চা, দুধ, চিনি, একটা এক্সট্রা টি ব্যাগ। পট থেকে চায়ের গন্ধ আসছে। আজকালকার চা থেকে গন্ধ আসে না, অনেক দিন পর গন্ধটা পাওয়া গেল। চিত্রার প্রায় মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানি। চিত্রা রিডার ডাইজেস্ট খুলল। লাফটার দ্য বেস্ট মেডিসিনের পাতা বের করল। মন ভালো করার কোনো মেডিসিন পাওয়া যায় কিনা দেখা যাক। এর মানে কি? এটা পড়ে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনে চেয়ারটায় বসতে পারি? চিত্রার সামান্য হকচকিয়ে গেল। অচেনা পুরুষের সঙ্গে হড়বড় করে কথা বলতে লিলি পারে, সে পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। হঠাৎ আমার সামনে বসতে চাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারেই সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার কোনো প্রশ্ন করতে না হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30। চার কোনা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চার কোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্য চেহারায় নিগ্র নিগ্র ভাব চলে এসেছে, তবে গায়ের রং গৌর। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশহাব। আশহাব অর্থ বীর। তবে আমি বীর না, ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার। মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা বলল, ও। তার আড়ষ্ট ভাব কমল না, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না। চিত্রা এই প্রথম ভদ্রলোককে দেখছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি চলে যাব আপনার সিটে। চিত্রা বলল, থ্যাংক ইউ। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়েছে।
ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো হতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে। এটাই ট্রেনের একমাত্র বাসনা। আশা বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবে। পরে দেখা গেল ফ্রম ফ্রাইং পেন টু ফায়ার। কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে। আমার মা বেশিরভাগ সময়ই বিরক্তিকর। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কথা কি বলে? আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মার চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, চা খাবেন? আমার ফ্লাক্স ভর্তি চা। আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কী নিয়ে হইচই করছে শুনলে আপনি অবাক হবেন। আপনার শোনাও দরকার। হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? বলুন। স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে, এই হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না। ডেড বডি আমি তুলিনি। মা সামনের স্টেশনে নেমে যেতে চাচ্ছেন। অর্থহীন কথা না? আশাব উঠে গিয়ে কাউন্টার থেকে কাপ নিয়ে চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনেই অতি রূপবতী একটা মেয়ে বসে আছে। এই ব্যাপারটাই এখন তার মাথায় নেই। চিত্রার ইচ্ছা করছে রিডার্স ডাইজার্সের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জোকসটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির? সম্ভব না। এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি। হবার সম্ভাবনাও নেই।